আমি মোহাম্মদ রকিব হাসান 2000 ব্যাচ। তো আমি আসলে এই দীপ্ত টেলিভিশনের মাধ্যমে আমি আমার ব্যক্তিগত জীবনের প্রবাস জীবনের যে অভিজ্ঞতা এটা আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো বিষয়টা হলো আমি 2020 সালে প্রথম দুবাইতে যাই। তো ওখানে যাওয়ার পরে 20 দিনের মতো হোল্ড করি শুধু কাজের সন্ধানের জন্য। তো তখন আমাদের বাস্তবিক চিত্রটা এমন ছিল যে আসলে আমাদের বাংলাদেশ থেকে আমরা যারাই বিদেশে যাই সবাই মনে করে যে বিদেশ জীবনটা আসলে অনেক মধুর, কিন্তু আসলে সেটা কখনোই মধুর না। আবার মধুর যদি তৈরি করে নেওয়া যায়, কিন্তু আসলে ওখানে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। শুধু আমাদের এই কষ্টের মাধ্যমে আমরা আসলে আমাদের পরিবার, আত্মীয় স্বজন বা দেশের জন্য আমরা কিন্তু একটা ভূমিকা পালন করি। রেমিটেন্স আমরা যোদ্ধা, এটা আমাদের কিন্তু একটা গর্ব। তো ওখানে আসলে আমি খুব একটা সুবিধা করতে পারিনি, কারণ তখন কাজের বাজারটা খুব খারাপ ছিল। তো ওখান থেকে আমি ফেরত আসি বাংলাদেশে। আসার পরে আমি কিছুদিন অসুস্থ থাকি। এরপরে আবার করোনার একটা টার্ম গেছে তখন আমাদের দেশে, যে সময়টা মানুষ আসলে অর্থনৈতিকভাবে কিন্তু অনেক ভঙ্গুর হয়ে পড়ে, এবং ওই জায়গা থেকে ওভারকাম করার জন্য কিন্তু মানুষ তখন অনেক দিকে কাজের সন্ধানের জন্য বের হয়। তো ওখান থেকে আমার পথ চলা সৌদি আরব। তখন কি আপনার মনে হলো যে আমি দেশের বাইরে চলে যাব কোনো কর্মসংস্থানের জন্য? জি, তখন দেশের অবস্থাটা আসলে কি করতেন তখন? আমার ব্যবসা ছিল, কিন্তু ব্যবসা অর্থনৈতিক অবস্থা এটা বনশ্রীতে ছিল আর রামপুরাতেও ছিল। জি, তো ওখান থেকে তখন সিদ্ধান্ত নিলাম যে প্রবাস জীবনে যাব। এই আমার প্রবাস জীবনের পথ চলা ওখান থেকেই শুরু। তো আমি যখন যাই, যাওয়ার পরে আসলে বাস্তবতাটা কি এটা তো অভিজ্ঞতা ছিল না যে কাজের বিষয়টা কি। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমরা তো আসলে বাঙালিরা মনে করি সহজ, কিন্তু ওখানে যাওয়ার পরে ভাষার যে বিষয়টা, ওই জায়গাটায় অনেক সমস্যা হতে হয় আমাদের। প্রথম সম্মুখীন হতে হয় ওইটা, কারণ সে কি বলতেছে আমি বুঝতেছি না, আমি কি বলতেছি সে বুঝতেছে না। তো এই জায়গা থেকে না কর্মসংস্থানের জায়গাটা একটু বেগ পেতে হয়। মানে আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ওই জায়গা থেকে যাই হোক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, উনি কাজের সন্ধান আমাকে করে দিলেন, আমি করলাম। তো ওখান থেকে আমি একটা জিনিস সবচেয়ে বড় আমার খারাপ যে জিনিসটা অভিজ্ঞতা অর্জন করছি, আমরা আসলে যারা প্রবাসী যাই আমাদের পরিশ্রমটা না শুধু তারা নিতে শিখছে, তারা কখনো চিন্তা করেনি যে আমরা আসলে রক্তে মাংসের মানুষ। এবং আমি মনে করি যে আমরা যে পরিশ্রমটা প্রবাসী করি মেশিনের মতো, হ্যাঁ একেবারেই মেশিনের মতো। তারা টাইম টু টাইম তো তাদের কাজ বুঝেই নেয় এবং পারলে এক্সট্রাও কাজ করায়, কিন্তু পেমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু অনেক গড়িমসি করে, যে জিনিসটা আমার বাজে অভিজ্ঞতা। আমি ম্যাক্সিমাম মানে ওখানে আমাদের প্রবাসীদেরকে দেখেছি যারা আসলে দিনের পর দিন খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করে। আমি ওখানে একটা চকলেটের হোলসেল দোকান, ওখানে সেলসে আমি মানে আমাকে প্রথমে নেওয়া হয়, কিন্তু প্রথম দিকে না আমি আসলে ভাষা জানতাম না বলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যেটা আসলে আমার কাজ না সে ধরনের কাজও করতে হয়েছে। মানে এটা আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি। দেখা যাচ্ছে 12 ঘন্টা ডিউটি, সেখানে রান্না খাওয়া। আর সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে একটা কনজাস্টেড জায়গার মধ্যে, মানে যেখানে দুজন থাকা যায় সেখানে 4 জন রাখে। থাকার জায়গাটা খুব কষ্টের। আর খাবারের বিষয়টা হচ্ছে যে আসলে আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, কিন্তু ওখান থেকে আমরা তো অভ্যস্ত। জি, তো হ্যাঁ ওখানে খাবার পাওয়া যায়, মানে আমাদের বাজার করে খেতে হয়, কিন্তু রান্নাটা নিজের করে মানে খেতে হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 12 ঘন্টা ডিউটি করে এরপরে আপনি গিয়ে ফ্রেশ হয়ে এই রান্না করে খেয়ে আপনার একটু বিশ্রাম করতে হয়। তো আসলে আপনার প্রবাস জীবনটা আমি বলবো যে এক কথায় যান্ত্রিক একটা জীবন। ব্যক্তিগত জীবনের যে একটা সুখ, আনন্দ, আহ্লাদ এটা আসলে আর থাকে না, কারণ আপনি প্রতিটা দিন কাজ করতেছেন, এসে আবার 2-3 ঘন্টা রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে আবার উঠে আবার কাজে, এটাই আপনার রুটিন ওয়ার্ক। এইটুকুর মধ্যে আপনার জীবনটা ম্যাক্সিমাম সীমাবদ্ধ থাকে। রোবোটিক লাইফ, রাইট। এখানে আমি একটু আমার আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি করোনা পিরিয়ডে আমার বিজনেসের জায়গাটা একটু নড়বড়ে হয়ে যায়। তো ওখান থেকে আমরা সিদ্ধান্ত নেই, মানে একটু ওর পরিচয় দিই, আমার মিসেস, ও হচ্ছে মানে আমাদের পার্লার এবং কসমেটিক্সের বিজনেস ছিল। তো ও একজন বিউটিশিয়ান মানে টেকনিশিয়ান। ওখান থেকে যখন আমাদের আসলে করোনার পরে তো আপনি জানেন আমাদের দেশের অবস্থাটা একটু খারাপ হয়ে গিয়েছিল অর্থনৈতিকভাবে, তখন আমাদের এই বিজনেসটা যখন খারাপ হয় তখন ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাইরে গিয়ে কিছু করি। তো তখন আমি প্রথমে একা যাই, যে চিন্তা করলাম আমি গিয়ে
যদি আমি নিজেকে মোটামুটি একটা জায়গায় আনতে পারি, একটা ভালো অবস্থান তৈরি করতে পারি, তখন ওকে আমি নিয়ে যাব। কিন্তু করোনার পরে সারা বিশ্বের অবস্থাই তখন একটু খারাপ ছিল অর্থনৈতিকভাবে। তো দুবাইতে খুব একটা ভালো অবস্থা ছিল না, তখন আমি বাংলাদেশে ব্যাক করি। ব্যাক করে দুবাই থেকে বাংলাদেশে ব্যাক জি আচ্ছা ব্যাক করার পরে ওখান থেকে আমি একটু অসুস্থ হই শারীরিকভাবে। তো তারপরে একটু সুস্থ হওয়ার পরে তখন আবার সৌদি আরবে আমি ঢুকে পড়ি, সৌদি আরব চলে যাই। হ্যাঁ, যে ওখানে গিয়ে করবো। তো ওখানে গিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করলাম তাতে মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকাটা আসলে অনেক কষ্টের ব্যাপার। মানে আসলে ওখানে হ্যাঁ হয়তোবা কিছু টাকা ইনকাম করা যাবে, বাট ব্যক্তি জীবনের যে স্বাধীনতা ওইটা আসলে আর থাকবে না। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি কিছুদিন করে, আমি যেহেতু চলে আসছি, আমি কিছুদিন এখানে কষ্ট করে তারপরে আমি আবার বাংলাদেশে ব্যাক করব। কারণ ওখানে যদি আসলে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের কোনো পরিবেশ থাকতো, তাহলে হয়তো বা চিন্তা করতাম যে আসলে জীবনটাকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্থায়ী করি। তবে এটা আমি গর্বের সাথে বলতে পারি, যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আসলে মানে আমরা কতটুকু মূল্যায়ন করি আমি জানি না। তাদেরকে আসলে মানে বিশেষভাবে আসলে মূল্যায়ন করা উচিত, কারণ তাদের কতটা যে জীবনের কত কিছু যে ত্যাগ করে, কতটা যে মানে বিনিময়, কত কিছুর বিনিময়ে যে তারা যে বাংলাদেশকে এবং পরিবারকে হাসি ফোটানোর জন্য তাদের যে শ্রমটা বিক্রি করে ওখানে, তো সেই মানে সেইখানে ছোট্ট একজন অংশীদার হতে পারে আমি নিজে গর্বিত। আমি যখন মানে অ্যারাবিক যাদের, ওদের সম্পর্কে একটা ধারণা দিই, ওরা হচ্ছে মানে ওদের মধ্যে একটা মন মানসিকতা কাজ করে, সেটা হচ্ছে কৃতদাস প্রথা। আমরা দাস প্রথাটা, হ্যাঁ আমরা যখন, হ্যাঁ তাদের মধ্যে এই জিনিসটা, তারা মনে করে যে আমরা আসলে অন্যান্য দেশ থেকে ওদের দেশে আমরা কর্মের জন্য যাই, কর্মসংস্থানের জন্য। ওরা চিন্তা করে আমরা ওই টাইপের কিছু। ওদের আচরণটা না, এই বিষয়গুলো মানে খুব কষ্ট দেয় আমাদেরকে, যে আসলে ওরা আমাদেরকে মানুষ হিসেবে দেখে ঠিকই, কিন্তু ওই দাস চোখে দেখে। তার যে মধ্যে দেখা যাচ্ছে সে এতটা অসুস্থ, সে তাকাইতে পারতেছে না, ওই অবস্থা ডিউটি করতে হবে। মানে আমি যদি ধরেন আজকে শারীরিকভাবে অসুস্থ থাকি, যে আমি আজকে যেতে পারবো না, সে কি করবে যে তুমি হসপিটালে যাও। মানে আসলে ধরেন নর্মালি আপনার যদি জ্বর হয়, খুব জ্বর, তো আপনার কিন্তু এই জন্য হসপিটালে যেতে হয় না, একদিন দুদিন ঔষধ খেতে হয়। তো এখন এই ক্ষেত্রে আপনি ধরেন সে যদি বলে ঠিক আছে তুমি যদি খুব বেশি অসুস্থ হসপিটালে গিয়ে ভর্তি হও, তো ওই দেশের আসলে চিকিৎসার বিষয়টা হচ্ছে খুব ব্যয়বহুল। তো ধরেন এক্সাম্পল, নর্মালি আমাদের দেশের মানুষ যে মধ্যপ্রাচ্যে যায়, এটা কিন্তু সাধারণত বাংলাদেশি টাকা 60-70-80 হাজার টাকার উপরে কিন্তু নর্মালি অ্যাভারেজে অ্যাফোর্ড করে না। এরা কিন্তু এই ধরনের স্যালারিটা মেনটেন করে। তো দেখা যাচ্ছে যে আপনি একটা জ্বরের জন্য যদি তাকে বলে, যদি আপনি অসুস্থতার কথা বলে যদি আপনি ছুটি নিতে চান বা রেস্ট করতে চান, সে আপনাকে বলবে তুমি হসপিটালে গিয়ে সেই পেপার এনে দাও। এটা করতে গেলে আপনার অর্ধেক স্যালারি চলে যায় ওখান থেকে। পেপার করতেই, হ্যাঁ পেপার করতে এত কস্টলি। তো এটা আসলে আমাদের জন্য খুব একটা মানে কষ্টের এবং হয়রানির বিষয়। সে এতটা অসুস্থ তবুও হসপিটালে যেতে পারছে না, স্যালারি কেটে নিয়ে যাবে, ফ্যামিলিকে কি দিবে? ওই অসুস্থতা নিয়ে হ্যাঁ, তখন আমাদের যুদ্ধ করা লাগে। আমি আসলে বোঝাতে চাচ্ছি এটা, যে মানে তাদের এরকমও জীবনের মানে কিছু সময় বাস্তবতা এরকম তাদেরকে সম্মুখীন হতে হয়, তবে সবার ক্ষেত্রে না। মানে সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করতেছি, এরপরে ভালো দিকগুলোও বলবো। সেটা হচ্ছে যে মানে সে খুব অসুস্থ, কিন্তু একজন সে যখন চিন্তা, ওই যে দাস প্রথা, ওই যে মানে কিছু সবাই তো আসলে একরকম মানসিকতার না, কিছু মানুষ অবশ্যই ভালো আছে। তো যারা খারাপ, যদি কোনো খারাপ মানুষের সান্নিধ্যে সে চলে যায়, তো সেই ক্ষেত্রে তার এই ধরনের হয়তো বা হতে পারে। এটা হচ্ছে যে রেয়ার কেস। আর ভালো হচ্ছে যে হ্যাঁ, যদি নর্মালি আপনার যে সুবিধাগুলো, সে অবশ্যই এগুলাকে একটু আপনাকে কি বলে ওটাকে, আপনাকে মানে সহযোগিতা করার চেষ্টা করে, হ্যাঁ এবং করে। তো আর প্রবাস জীবনের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন, আপনার সেই কাজের সে মূল্যায়নটা এইভাবেই করে, আপনি যত তার জন্য করবেন, কিন্তু দিন শেষে কি মানে আমাদের দেশে একটা জিনিস হয় কি, যে আমরা যখন ভালো কাজ করি আমাদের পদোন্নতি হয়, কিন্তু প্রবাস জীবনে কি হয়, পদোন্নতির বিষয়টা না দীর্ঘ সময় লাগে। এবং এটাই আমাদের বাস্তবতা, যে আসলে এখানে অনেক যুদ্ধ করতে হয়, যে বলে না রেমিটেন্স যোদ্ধা, ওই যোদ্ধার সাথে আসলে ভিন্ন একটা যোদ্ধা হিসেবে আমরা কাজ করি। হ্যাঁ, তো অনেক চড়াই উতরাই করে তারপর হ্যাঁ ওখান থেকে অবশ্যই ওভারকাম করে। কিছু মানুষ ভালো জায়গায় না গেলে তো আসলে তো আমরা থাকতে পারতাম না, কিন্তু খারাপ দিক ভালো দিক এই জায়গাগুলোতে আমি সবাইকে একটাই মেসেজ দিব, যে আসলে মানসিকভাবে যদি আপনি শক্ত থাকতে পারেন এবং আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, কারণ রিজিকের মালিক স্বয়ং আল্লাহ তাআলা, হ্যাঁ সে আপনার যেটা নির্ধারণ করে রাখছে আপনি পাবেন। তো এই জায়গায় আপনি মানসিকভাবে কখনোই দুর্বল হবেন না। তো এই যে আমি যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, এটা কিন্তু দীর্ঘ সময়ের না, ছোট ছোট মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা এরকম ঘটবে, সবার সাথে এটা ঘটতে পারে। ঘটতে পারে।
আমি ওটাই বলতে চাচ্ছি, কিন্তু ওই সময়টাকে নিজেকে ধরে রাখতে হবে। আসলে একজন আরেকজনের জন্য যদি একটা ভালোবাসা থাকে, সেখানে আপনার অর্থের প্রয়োজন হয় না। ভালোবাসাটা এমনই একটা জিনিস, সেটা হৃদয় মানে দিকে টানে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি যখন ওকে ভালোবাসলাম, বাসা থেকে পালিয়ে গিয়েছি, এবং আমার একটা ছিল যে আমি বাসা থেকে কিছু নিব না, শূন্য হাতে ওর কাছে যাব। এই অবস্থায় বাসা থেকে বের হয়ে যায়, 300 টাকা নিয়ে বের হয়ে যায় বাসা থেকে, একদম 0 তো যাওয়ার পরে আমি ওই মাসেই একটা জবে ঢুকে যাই। জব ঢুকার পরে আল্লাহর রহমতে আমি ওই মাসেই প্রায় 80-90 হাজার টাকা ইনকাম করি। 80-90 হাজার টাকা জব কিভাবে পেলেন? আমি না পাইনি, জব ছিল অনলি আমার 20,000 টাকা। আচ্ছা, তো আমার আবার কিছু ক্লায়েন্ট ছিল, মানে ওই যে পার্লার, ওই যে বিউটিশিয়ান, মানে অনলাইনে অর্ডারের কিছু ক্লায়েন্ট আসতো। মেডিসিন তৈরি করতে পারি, মেডিসিন বানা দেখা যাচ্ছে বিভিন্ন পার্লারে, তখন আমি দেই। ও আচ্ছা, তো দেওয়ার পরে আমি ওই আমার কষ্টটা আগে জানা ছিল কাজটা? হ্যাঁ, আগেই আমার জানা ছিল কাজটা। তো যাই হোক, তখন আমি এই অবস্থায় ওই মাসে আমি রান করি আপনার 80-90 হাজার টাকা। তখন ওকে আমি অফার করি, এখন আমি তো ওকে বিয়ে করবো। এই অবস্থায় আমরা দুজন বিয়ে করি। বিয়ে করার পরে যাই হোক হ্যাপি সুখী ফ্যামিলি আমরা। আমাদের দুজনের কোনো রকমের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে, আমি মনে করি আমার হাজব্যান্ড আমার গড গিফট। এরকম হাজব্যান্ড কারো আছে কিনা আমি জানি না। মারহাবা। এখন আমি যেটা প্রশ্ন করছি যে ওই যে ক্রুশিয়াল টাইমটা ভাই, এই যে আসছে, এই টাইমটা, হ্যাঁ এই যে আসছে এটা। তো এই অবস্থায় যাই হোক আমাদের এই জীবনটা সুন্দরভাবে চলে। ও হঠাৎ সিদ্ধান্ত নেয় বাইরে চলে যাবে, তো আমিও ওর কাছে সাপোর্ট দিই। তো সাপোর্ট দিয়ে এক পর্যায়ে যখন দুবাই যায়, দুবাই থেকে আসে, তখন আর একটু খারাপ লাগে যে প্রবাসী লাইফটা আসলে তারাও কষ্টে থাকে, আমরাও কষ্টে থাকি, বরং তাদের চেয়ে আমাদের সাফার বেশি করতে হয়। যখন সে সৌদি আরবে চলে যায়, তখন আমি ঢাকায় থাকি। তখন সে বলে মানুষ খারাপ বলবে, তুমি বাবার বাসায় চলে যাও। তখন কি আপনার বাবার ফ্যামিলির সাথে কি সম্পর্ক ছিল না তখন? তেমন ছিল না। তখন ও বলে যে তুমি আমার বাবার বাসায় চলে যাও। তখন আমি ওর বাবার বাসায় চলে যাই, এখানে সব কিছু ক্লোজ করে, সব এভরিথিং যা সব এভরিথিং। মানিকগঞ্জ। হ্যাঁ, তো আমি যখন ওর উদ্দেশ্যে আবার সাভারের উদ্দেশ্যে রওনা হই, সব ক্লোজ করে দিয়ে প্রায় আপনি এখানে 15 নম্বর রোডে আমি পার্লার সুন্দরভাবে গুছায় গাছায় নিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডের অর্ডার, ওখানে আমার চলে যেতে হবে। তখন ওখানে আমি চলে যাওয়ার পরে আমার এতটা বিশ্বাস করেন, হাজব্যান্ড থাকা লাইফটা যে কতটা জরুরি, একটা কষ্টের, আর না থাকা যে একটা কি যে মানে দুর্ভোগে ভুগতে হয় মানুষের মধ্যে। আমাকে কত কিছু সাফার করতে হয় শ্বশুরবাড়ির লোকজনদের কাছে, আত্মীয় স্বজনের কাছে। ভালো এক জায়গায় গেলেও সেটা বলে কোথায় গেছিলা বা কী আসার বিষয়। তখন আস্তে আস্তে বুঝলাম স্বামী কী জিনিস। তখন মনে হয় যে না, প্রবাস লাইফে স্বামীকে দেওয়া উচিত না। আমরা ডাল ভাত যা খাই একসাথে থাকাটাই ভালো, এটা থাকাটাই মনে হয় বেটার, যে আমরা একসাথে থাকি। তখন এই যে হাজব্যান্ডের সাথে শেয়ার করি, দেখা যাচ্ছে সেও কষ্টে আমিও কষ্টে। তখন এইভাবে আমাদের কষ্টটাকে চাপা দিয়ে রাখতে হয়, সুখটাকে মানুষের মধ্যে দেখাতে হয় আমরা অনেক হ্যাপি আছি, ভালো আছি। তো এই অবস্থায় আমাদের জীবনটা চলে। তো আলহামদুলিল্লাহ শেষ সময় আমার হাজব্যান্ড বললো যে আমি চলে আসবো, আমি আর থাকবো না। মনে হয় যে আমি কতটা সুখী হয়েছি সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আসলে আমার কাছে মনে হয়েছে যে ওর আসলে একটা পথ চলাটা যতই হোক, ও একজন মেয়ে মানুষ, ওর জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তখন আমাদের সিদ্ধান্ত আসে যে আমরা একসাথেই থাকি, যেখানেই থাকি একসাথে থাকবো। কারণ আমাদের প্ল্যানিংটা ছিল যে আমি যাওয়ার পরে যদি ওখানে ভালো পরিবেশ বা অবস্থা থাকে তাহলে ওকে নিয়ে যাব, কিন্তু ওখানে পরিবেশটা না, ওটা মোদি বলা লাগবে না। যাই হোক, মানে আমরা যেমন এই দেশে ফ্রিডম চলতে পারি, ওই দেশে আসলে একটু ভিন্ন। ওখানে আসলে সবাই আত্মকেন্দ্রিক, যে যাকে নিয়ে ব্যস্ত। সবচেয়ে বড় বিষয় মানে সে ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না। আমি একটা জিনিস অভিজ্ঞতা খুব ভালো, মানে এটা আমার কাছে মজার অভিজ্ঞতাই মনে হয়, যে আসলে আমরা যখন বাহিরে যাই, দেশের বাহিরে প্রবাসে থাকি, তখন আসলে ওই যে রিলেটিভসদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই একটা মানে আকাঙ্ক্ষা থাকে যে ও বাহির, হ্যাঁ একটা এক্সপেকটেশন থাকে যে আসলে ও বাহিরে আছে, ওর কাছে আমার এইটা ডিমান্ড, ওর কাছে আমি এইটা চাই, ওইটা চাই। কিন্তু একটা জিনিস আসলে তারা বুঝতে চায় না যে এই মানুষটার তো আসলে আনলিমিটেড ইনকাম না, ওখানে আনলিমিটেড ইনকাম না। তো এই মানুষটা তো একটা লিমিট ইনকাম করে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি একজন মানুষ সে চিন্তা করে আমার জায়গা থেকে আমি তো অল্প চাইছি, কিন্তু এর মতো তো আরও 10 জন আমার কাছে ডিমান্ড করছে, কিন্তু এই 10 জনকে মেনটেন করতে গিয়ে আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়। আমার মনে হয় যারা রেমিটেন্স যোদ্ধা তাদের ক্ষেত্রে একটু সবার একটু সহনশীল হওয়া উচিত।
যে এবং একটা বাস্তব কঠিন কথা বলি, যে জিনিসটা আসলে শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটা মানে আমি মেসেজ দিতে চাই প্রবাসীদের যে রিলেটিভস যারা আছেন তাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে এই মানুষটা কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে, তার নিজের জীবনের শখ আহ্লাদ আনন্দ সব কিছু বিসর্জন দিয়ে সে জীবন বাজি রেখে সে কিন্তু ওখানে কষ্ট করে। তো এই মানুষটার কাছে আপনারা যে এক্সপেকটেশন রাখেন, হ্যাঁ আপনাদের রাখার রাইট আছে, কিন্তু এই মানুষটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। সে যদি ভালো অবস্থায়ও থাকে বা খারাপ অবস্থায়ও থাকে, তো এই মানুষগুলা আপনার চাহিদা পূরণ করতে গিয়ে সে নিজেকে কী করতেছে এই জিনিসগুলো কখনো আপনারা জানতে চান না। তো দয়া করে এই জিনিসগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম লোক আপনি 95% দেখবেন শুধু বলবে যে আমার জন্য এটা পাঠাবো বা আমি এই অবস্থায় আছি, কিন্তু যেই মানুষটা রেমিটেন্স যোদ্ধা সে কেমন আছে এই জিনিসটা কয়জন জানতে চায়। আমি এই প্রশ্নটা রাখলাম দীপ্ত টিভির মাধ্যমে সকল রিলেটিভসদের মাঝে, যে আপনারা একটু নিজেদের সাথে চিন্তা করে, হ্যাঁ টাকার মেশিন মনে করে শুধু তাদের কাছে চাহিদাই বলে যাচ্ছেন, কিন্তু এই মানুষটা আসলে আমি একটা আরেকটু জিনিস মজা শেয়ার করি। তো আমি যখন কাজ করছি, তো আমার এক সহকর্মীর সাথে মানে মজার ছলে আমি একটা কোশ্চেন করছিলাম যে তুমি এই প্রবাস জীবনে কত বছর? ও বললো ভাই 3 বছর। তা আমি বললাম তুমি দেশে কত টাকা পাঠাইছো? বলছে ভাই প্রায় 12 লাখ টাকা প্লাস। তা আমি বললাম তুমি যখন আসছো কত লাখ টাকা খরচ করে আসছো? তো বললো ভাই 4.5 লাখ। তো আমি জিজ্ঞেস করলাম তোমার তো তাহলে 12 লাখ টাকা প্লাস পাঠালে তোমার 4.5 লাখ টাকা রিকভার হয়ে গেছে? তো বলছে না ভাই এখনও 2 লক্ষ টাকা আমার ঋণ আছে। তো আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে একটা মানুষ 4.5 লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে গেছে, সে 3 বছরে 12 লক্ষ টাকা পাঠাইছে, তাহলে কি তার টাকাটা কি ঋণ পরিশোধ হওয়ার কথা না? কিন্তু সে তারপরেও 2 লক্ষ টাকা ঋণ আছে। তাহলে হ্যাঁ দেয়া হয় না, কিন্তু সবার চাহিদা সে পূরণ করছে। কিন্তু এই মানুষটা যেই টাকাগুলো পাঠাইছে কিভাবে পাঠাইছে এগুলো কি রিলেটিভসরা জানতে চাইছে? জানতে চায়নি। এবং এই মানুষটা তার নিজের জন্য সে কিনেছে এটাও কিন্তু কেউ জানতে চায় না। তা আসলে সবারই ব্যক্তিগত একটা চাহিদা থাকে, তো এই মানুষটার একটু মনের সুখ আনন্দ বা চাহিদা থাকে, এটাও মনে হয় সবার একটু খেয়াল করা উচিত। মানে আমার প্রবাস জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হচ্ছে এটা। আর ভালো দিকটা হচ্ছে যে একজন মানুষ আসলে একটা পুরুষ মানুষের অবশ্যই সংসারের খুঁটি বলা হয়। এই মানুষটা পুরুষ পরিশ্রম আল্লাহ তাআলা পুরুষদের জন্যই তৈরি করছে, হ্যাঁ করার জন্যই পাঠাইছে। তো আমরা যাই হোক মাস শেষে আমরা একটা নির্দিষ্ট স্যালারি পাই, সেটা দিয়ে মোটামুটি সবার মুখে 4টা ডাল ভাত দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকতে পারি। বা কম বেশি সুবিধা অসুবিধা হলে যে হ্যাঁ সে প্রবাসে আছে, ধরেন এক্সাম্পল আপনার একটা বিপদ হচ্ছে, আপনার রিলেটিভসদের মধ্যে কেউ একজন অর্থনৈতিকভাবে সবল, তখন চিন্তা করবে যে এ যদি বিপদে পড়ে একে 2 টাকা দিয়ে আমি সহযোগিতার হাত বাড়াইতে পারবো, কারণ এর ফ্যামিলির একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, এর ইনকাম সোর্সটা ভালো আছে, সে দিতে পারবে। তো এই জায়গাগুলো থেকে আমরা অনেক সুবিধা পাওয়া যায়। রেমিটেন্স যোদ্ধাদের মানে হয়তো ব্যক্তিগত কিছু খারাপ অভিজ্ঞতা থাকে, কিন্তু দিন শেষে পরিবার সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকা যায়। এবং এটা একটা গর্ব যে দেশের উন্নয়নের একজন অংশীদার, এটা আসলে আমাদের অবশ্যই আমাদের গর্বের বিষয়। যদি মানসিকভাবে একটু সহযোগিতা করা যায় যে না ঠিক আছে তোমরা মেশিন না, তোমরা আমাদেরকে সুখী করার জন্য গেছো, তোমাদের পাশেও আমরা আছি। আসলে এই জিনিসটা সবার প্রতি অনুরোধ যে এই মানসিকতাটা যদি একটু সবাই পোষণ করে, তাহলে রেমিটেন্স যোদ্ধারা না আরও শক্তভাবে যুদ্ধ করতে পারে। কারণ অনেকের মনের মধ্যে অনেক সময় একটু দুর্বলতা চলে আসে যখন দেখে যে শুধু আমাকে বুঝতে চায় না, শুধু আমার মানে আমার আয়ের জায়গাটা কি তারা দেখতেছে, আমাকে দেখতেছে না, তখন তাদের ভিতরে একটু মানসিকভাবে দুর্বলতা আসে। তো আসলে আমি চাই তাদেরকে সব দিক থেকেই বিবেচনা করা উচিত। আমরা মনে করি যে আমরা কিছু পারবো না, দেখা যাচ্ছে আমরা আসলে যদি চেষ্টা করি মেয়েরা আমরা অনেক কিছু করতে পারি। আমরা ধরেন ঘরে বসে না থেকে আমরা একটা উদ্যোগ নিতে পারি, একটা কাজের উদ্যোগ, যে কোনো তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই করো। তোমার মধ্যে যেটা করার মতো যোগ্যতা আছে, তোমার ভিতরে একটা করার মতো যোগ্যতা থাকে। কারো আর্ট করতে ভালো লাগে, কারণ গান করতে ভালো লাগে, কেউ পার্লারে তার সাজাতে ভালো লাগে, একটা করতে হবে এবং লেগে থাকতে হবে এবং সে জিনিসটা দীর্ঘমেয়াদী লেগে থাকতে হবে, তাহলে সেদিন থেকে আর্ন করা খুব ইজি। আর আমরা মনে করি যে স্বামীর উপরে ডিপেন্ডেন্ট না হয়, প্রত্যেকটা মেয়ে তার উপরে ডিপেন্ডেন্টটাই বেটার, তাতে হাজব্যান্ডের উপরে অনেকটা চাপ কমে, হাজব্যান্ডও ভালো থাকে, আমরাও ভালো থাকি, আত্মনির্ভরশীলতা তৈরি করা। হ্যাঁ, এটি আমার সবার কাছে চাওয়া পাওয়া। সব আপুরা যেন ঘরে বসে না থেকে নিজের চেষ্টায় কোনো কিছু করে, সেটা অল্প পুঁজি হোক আর বেশি পুঁজি হোক, অল্প দিয়ে স্টার্ট করলেও অনেক বড়তে যাওয়া যায়।
যে আমরা চিন্তা করি যে আমরা অনেক বড় একটা কিছু নিয়ে একসাথেই স্টার্ট করব, এটা আমাদের জন্য কিন্তু ভুল। আমরা ছোট থেকেই স্টার্ট করতে পারি। দেশ বাঁচাতে আসলে আমি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কিন্তু মস্তিষ্ক দিছে সুস্থ এবং অসুস্থ চিন্তা করা। আসলে আমরা একটা ছোট চারা গাছ যখন লাগাবো, সেটাকে যখন পরিচর্যা করব সেটা অবশ্যই খুব ভালোভাবে বড় হবে, আর যখন পরিচর্যা করবো না সেটা কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে। মানে সাধারণ কথা দিয়ে আমি সেটা বলতেছি। তো আমাদের দেশের আসলে অবকাঠামো উন্নয়নমূলক যত ধরনের কর্মকাণ্ড আছে, বা আমাদের সমাজটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে গঠন করার জন্য যে বিষয়বস্তুগুলো আছে, এই জায়গাগুলোতে আসলে যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের সাথে আসলে পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি সহযোগী হিসেবে আমরা পাশে দাঁড়াতে পারি, বা সবাই যার যার জায়গা থেকে আসলে সচেতনতা বৃদ্ধি করে যদি আমরা তাদের সহযোগী হিসেবে পাশে দাঁড়াতে পারি, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আসলে আমরা দেশসহ আমরা প্রতিটা মানুষ ভালো থাকবো। তো এই জায়গাগুলো থেকে আমাদের আসলে একটু পজিটিভলি চিন্তা করে এদের পাশে দাঁড়ানো উচিত, তবে ভালো মন্দ বিচার করে। যেটা আসলে সঠিক, আমাদের সঠিকের পাশেই থাকা উচিত, এবং যেটা ভুল সেখানে শুধরানোর চেষ্টা করা উচিত। আমার কাছে এরকমই মনে হয় যে আমাদের এই ধরনের ভূমিকা রাখলে সবার জন্য বিষয়টা সহজ, এবং দেশটাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। আসলে সবাই তো যার যার জায়গা থেকে আসলে জীবন জীবিকার তাগিদে এবং পরিবারের দায়িত্ব বহনে বা নিজের জীবনের ভবিষ্যৎ চিন্তা করে সবাই ওখানে কর্মসংস্থানে আছে। তো আসলে সবারই উচিত সঠিকভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে, অনেক সময় ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, দুটোকেই মোকাবেলা করে সব দিক বিবেচনা করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে গুছায় সুন্দরভাবে পথ চলতে হবে। এবং বাংলাদেশ, বিশেষ করে আমরা যারা বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশে জন্মগ্রহণ করে প্রবাসে আছি, দেশের উন্নয়নের অগ্রণী ভূমিকায় আমরা যেন সচেষ্ট থাকি, এবং সেই সাথে আমাদের পরিবারকেও যেন সুন্দরভাবে গুছায় রাখতে পারি।